সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মিল্টন সমাদ্দারকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ প্রথম সামনে আনে দৈনিক কালবেলার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন। 2024 সালের 25 এপ্রিল কালবেলায় প্রকাশিত মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার ও জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনের পরই তাকে নিয়ে দেশ জুড়ে শুরু হয় তুমুল আলোচনা। এরপর একে একে সামনে আসে ডেথ সার্টিফিকেট জালিয়াতি, মানব পাচার, আশ্রিতদের নির্যাতন, মরদেহ দাফনের হিসাবের গরমিল, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ, আর্থিক অনিয়ম, জমি দখল, চার্জ দখলের চেষ্টা এবং চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগ। কালবেলার অনুসন্ধানের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তদন্তে নামে। এক পর্যায়ে গ্রেপ্তার হন মিল্টন সমাদ্দার এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও চার্জশিটও দেওয়া হয়। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকার পর এক কন্টেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগে আবারও সামনে এসেছে সেই পুরনো অভিযোগগুলোর প্রসঙ্গ। বরিশালের উজিরপুরের বাসিন্দা মিল্টন সমাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে 3টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দেন। এগুলো হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন এবং মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড। তার দাবি, রাস্তায় পড়ে থাকা অসহায় বৃদ্ধ ও শিশুদের খুঁজে বের করা তার নেশা ও পেশা। মানুষের অনুদান এবং নিজের ব্যবসার অর্থে তাদের মৌলিক চাহিদা পূরণ করেন তিনি। আশ্রয় কেন্দ্রে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের বাবা মা এবং শিশুদের সন্তান বলে সম্বোধন করতেন মিল্টন। তার ফেসবুক পেজে 10টির বেশি মোবাইল ব্যাংকিং নম্বরের মাধ্যমে অনুদানও সংগ্রহ করা হতো। মানবিক কাজের জন্য তিনি পেয়েছেন 3টি রাষ্ট্রীয় পুরস্কার। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো ভুয়া ডেথ সার্টিফিকেট তৈরি। ডিবির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিজে স্বাক্ষর দিয়ে ভুয়া ডেথ সার্টিফিকেট তৈরি করতেন। জালিয়াতির মাধ্যমে ডেথ সার্টিফিকেট তৈরির মামলায় মিল্টন সমাদ্দার ও তার হেলথ কেয়ারের ম্যানেজার কিশোর বালাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে বলা হয়েছে, প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে ফৌজদারি কার্যবিধির 420 ধারা, ডকুমেন্ট জালিয়াতির অভিযোগে 467 ধারা, ভুয়া স্বাক্ষর করে ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগে 468 ধারা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে 471 ধারায় অভিযোগের সত্যতা মিলেছে। মিল্টন সমাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় 900 মরদেহ দাফন করেছেন বলে দাবি করেছিলেন। তার দাবি ছিল, এর মধ্যে 600 জন তার আশ্রমে মারা গেছেন এবং বাকি 300 মরদেহ রাস্তা থেকে এনে দাফন করেছেন। তবে কালবেলার অনুসন্ধানে পাওয়া তথ্যে দেখা যায়, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে 50টি মরদেহ দাফনের তথ্য পাওয়া যায়। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে পাওয়া যায় প্রায় 15টি মরদেহ দাফনের প্রমাণ। আজিমপুর কবরস্থানে তার প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো মরদেহ দাফন হয়নি বলে সেখানকার দায়িত্বশীলরা নিশ্চিত করেন। ডিবির তদন্তেও তার দাবির সঙ্গে বাস্তব হিসাবের গরমিল উঠে আসে। ডিবি প্রধান মোহাম্মদ হারুনার রশিদ জানিয়েছিলেন, 900 মরদেহ দাফনের কথা প্রচার করলেও জিজ্ঞাসাবাদে মিল্টন মাত্র 100 মরদেহ দাফনের কথা স্বীকার করেছেন, তবে এরও কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি। ডিবির চার্জশিটে বলা হয়েছে, রাস্তার অসুস্থ, পচাগোলা, প্যারালাইজড বা অভিভাবকহীন মানুষকে আশ্রয় এনে মিল্টন নিজেই তাদের ক্ষত পরিষ্কার করতেন। তার প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারে তিনি নিজেই ছুরি ও ব্লেড দিয়ে কাটাছেঁড়া করতেন বলে তদন্তে উঠে এসেছে। প্রয়োজনে হাত পা কেটে ফেলতেন বলেও অভিযোগ রয়েছে। ডিবির ভাষ্য অনুযায়ী মিল্টন জিজ্ঞাসাবাদে কয়েকজন বৃদ্ধের হাত পা ও আঙ্গুল কেটে ফেলার কথা স্বীকার করেছেন। হাত পা কাটার সময় ভুক্তভোগীর কান্না, যন্ত্রণা ও রক্ত দেখে তিনি পৈশাচিক আনন্দ উপভোগ করতেন বলেও ডিবির পক্ষ থেকে জানানো হয়। ডিবির তদন্তে আশ্রমের বাসিন্দাদের নির্যাতনের বিষয়টি উঠে এসেছে। অভিযোগ রয়েছে, অসুস্থ, প্রতিবন্ধী ও প্যারালাইজড মানুষের অস্বাভাবিক আচরণের কারণে তাদের শারীরিকভাবে নির্যাতন করা হতো। অনেক সময় তাদের শরীরে আঘাত করে ক্ষত তৈরি করা হতো এবং পরে মিল্টন নিজেই সেই ক্ষত অপারেশন করে সেলাই করতেন বলে তদন্তে বলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আশ্রমের ভিতরে একটি টর্চার সেল ছিল। সেখানে লাঠিসোঁটা, পাইপ সহ মারধরের নানা উপকরণ রাখা থাকত। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আশ্রয় দেওয়া অসহায় মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগও ওঠে।
এ অভিযোগের পক্ষে স্থানীয় কয়েকজন ব্যক্তি মরদেহে কাটাছেঁড়ার দাগ দেখার দাবি করেন। দক্ষিণ পাইকপাড়ার বাইদুর সালাম জামে মসজিদে একসময় আশ্রম থেকে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো। মসজিদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ দেখতে পান বলে কালবেলার প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার পর মিল্টন ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন। স্থানীয় মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন অভিযোগ করেন, আশ্রমে আনার পর যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকতো তাদের চিকিৎসা করানো হতো, পরে সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া হতো। যদিও কিডনি বিক্রির অভিযোগ মিল্টন সমাদ্দার অস্বীকার করেন। তার পক্ষে বলা হয়, মৃতদের শরীরে কোনো কাটাছেঁড়ার চিহ্ন ছিল না। একজন চিকিৎসকও দাবি করেন, কিডনি অপারেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল ও সক্ষমতা ওই আশ্রমে নেই। মিল্টন সমাদ্দারের 5টি ফেসবুক পেজে বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের 16টি নম্বর দেয়া ছিল। এছাড়া 3টি বেসরকারি ব্যাংকে খোলা হিসাবের মাধ্যমে আর্থিক লেনদেন চলত বলে কালবেলার প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হওয়ার তথ্য পাওয়া যায়। অথচ সরজমিনে আশ্রমগুলোতে তুলনামূলক কম সংখ্যক মানুষ থাকার তথ্য পাওয়া যায়। ডিবির তদন্তে মিল্টনের 14টি ব্যাংক হিসাবে 1,80,95,383 টাকা পাওয়ার কথা বলা হয়েছে। ডিবি প্রধান হারুনার রশিদ আরও জানিয়েছিলেন, মিল্টনের ব্যাংক হিসেবে 1,25,00,000 টাকা ছিল। মিল্টন সমাদ্দার একসময় জানান, তার আশ্রমে 130 জন নারী, 126 জন পুরুষ, 42 জন প্রতিবন্ধী শিশু, মানবিক ভারসাম্যহীন মায়েদের 6 সন্তান এবং তৃতীয় শ্রেণীতে পড়া 7টি শিশু রয়েছে। তার হিসাবে মোট আশ্রিতের সংখ্যা 311 জন। কিন্তু কালবেলার সরেজমিন অনুসন্ধানে সাভারের আশ্রমে দ্বিতীয় তলায় 3 জন, তৃতীয় তলায় 2 জন এবং চতুর্থ তলায় 3 থেকে 4 জনকে দেখা যায়। স্থানীয়রা জানান, সেখানে সর্বোচ্চ 25 থেকে 30 জন থাকতে পারেন। পাইকপাড়ার আশ্রমে গিয়ে প্রায় 20 জনের মতো লোক থাকার তথ্য পাওয়া যায়। পরবর্তীকালে মিল্টন সমাদ্দার নিজেই কালবেলাকে বলেন, সাভারের আশ্রমে বর্তমানে 256 জন লোক আছে। সাভারের বাহির থেকে জমি দখলকে কেন্দ্র করে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে। ভুক্তভোগী শামসুদ্দিন চৌধুরীর পরিবার অভিযোগ করে, জমি বিক্রি না করায় মিল্টনের লোকজন তাদের উপর হামলা চালায়। ওই ঘটনায় শামসুদ্দিন চৌধুরীর একটি চোখ নষ্ট হয় এবং মেয়ের জামাই ফয়েজ আহমেদের হাতের লেগামেন্ট ছিঁড়ে যায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় মিল্টন সমাদ্দারকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় মামলা করা হয়। স্থানীয় হেমন্ত রোজারিওর অভিযোগ, তার জমিও জোর করে দখল করে স্থাপনা নির্মাণ করেছিলেন মিল্টন। বাধা দেওয়ায় তাকে মারধর করা হয় বলেও তিনি দাবি করেন। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বরিশালে চন্দ্রকোনা খ্রিস্টান মিশনারি চার্চ দখলের চেষ্টার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী ধর্ম মন্ত্রণালয়ের সিল স্বাক্ষর জাল করে চার্টের নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সভাপতি করা হয় মিল্টন সমাদ্দারকে এবং অন্য সদস্যদের অধিকাংশ ছিলেন তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন। পরে ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করে চার্চের দায়িত্বশীলরা জানতে পারেন, ওই ধরনের কোনো চিঠি মন্ত্রণালয় থেকে ইস্যু করা হয়নি। 2024 সালের এপ্রিলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম অভিযোগ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নার্সের চাকরি দেওয়ার নাম করে মিল্টন সমাদ্দার 30-40 জনের কাছ থেকে 5 থেকে 7 লাখ টাকা করে নিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাইতে গেলে মিল্টন তাকে ডেকে নিয়ে মারধর করেন। মিল্টনের আইনজীবী ওহিদুজ্জামান অবশ্য এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার মক্কেল তাদের চাহিদা পূরণ করতে পারেনি বলে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। আমরা এটা আইনিভাবে মোকাবেলা করব। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আশ্রমে মদ ও ইয়াবা সেবনের অভিযোগও ওঠে। আসাদুজ্জামান তাপস নামে এক ব্যক্তি দাবি করেন, তিনি একসময় মিল্টনের সঙ্গে আশ্রমে নিয়মিত ইয়াবা সেবন করতেন এবং তাকে প্রতিদিন 15 থেকে 25টি করে ইয়াবা এনে দিতেন। তাপস আরও দাবি করেন, মিল্টন প্রচুর মদ পান করতেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এই প্রতিবেদনে প্রতিষ্ঠিত হয়নি। মিল্টনের বিভিন্ন ফেসবুক পেজে অসুস্থ, প্রতিবন্ধী, অটিস্টিক শিশু ও অসহায় বৃদ্ধদের নিয়ে ভিডিও তৈরি করে অনুদান চাওয়া হতো। কালবেলার অনুসন্ধানে বলা হয়, তার 5টি ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ছিল 2 কোটিরও বেশি। ডিবির তদন্তে বলা হয়েছে, তার অনুসারীর সংখ্যা ছিল 1,60,00,000। মিল্টন সমাদ্দারের ব্যক্তিজীবন নিয়ে নানা অভিযোগ উঠে আসে। স্থানীয়দের দাবি, 2021 সালে তিনি
তার বাবা বেদু সমাদারকে মারধর করেন। পরে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয় বলে এলাকাবাসী জানান। তবে নিজের বাবা মাকে মারধরের অভিযোগ তার মা ছবি সমাদার একটি ভিডিওতে নাকচ করেন। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকার পর এবার এক কন্টেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগে আবারও আলোচনায় এসেছেন মিল্টন সমাদার। ভুক্তভোগী কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ হাসানের অভিযোগ, চিকিৎসার জন্য এক বৃদ্ধ নারীকে ঢাকায় মিল্টন সমাদার পরিচালিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠানে নিয়ে গেলে তাকে মারধর করা হয়। এমনকি ভয়ভীতি দেখিয়ে ওই প্রতিষ্ঠান থেকে তার কাছে কোনো টাকা চাওয়া হয়নি এমন স্বীকারোক্তিও আদায় করা হয় বলে অভিযোগ করেন তিনি। মিল্টন সমাদারের বিরুদ্ধে হত্যা চেষ্টা, জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট তৈরি এবং মানব পাচারের অভিযোগে হওয়া মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয় ডিবি। মিল্টন সমাদার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। কিডনি বিক্রির অভিযোগও তিনি খণ্ডন করেন। আর্থিক হিসাব, জমি ও চাট দখলের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে বলেন, আমি চিনি না আপনি সাংবাদিক কিনা সেটা আমি কিভাবে বুঝবো। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে রিপোর্ট করেন, আমার কোনো সমস্যা নাই, সারা দেশের মানুষ জানুক, তবে সেটা প্রপার ইনভেস্টিগেশন করেন। তার আইনজীবীও বিভিন্ন মামলার অভিযোগ অস্বীকার করে সেগুলো আইনিভাবে মোকাবেলার কথা জানিয়েছেন। মিল্টন সমাদারকে ঘিরে ওঠা অভিযোগগুলোর অনেকগুলোই তদন্তকারী সংস্থা ও আদালতের নথিতে এসেছে। আবার কিছু অভিযোগ বিভিন্ন ব্যক্তি ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের চূড়ান্ত সত্যতা নির্ধারণ আদালতের বিচারিক প্রক্রিয়ার বিষয়।